কৃষাণের বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল পেছনের রমণীরা। তন্মধ্যে একজন অপরজনের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলল, এই বাইকও ওর থেকে তাড়াতাড়ি গুগলে সার্চ কর। অপর মেয়েটি তড়িঘড়ি করে গুগলে সার্চ করল। প্রদত্ত উত্তর নজরে আসতেই বিস্ফোরিত কণ্ঠে বলল, বাইকও মানে বউ? সবগুলো অবিশ্বাস্য দৃষ্টি এসে পড়ল মোবাইলের স্ক্রিনের ওপর। হতভম্ব হয়ে একবার স্ক্রিনে তো আরেকবার সামনে সুদর্শন পুরুষটির পানে তাকালো। সমস্বরে আওড়ালো, জামাইয়ের ছোট ভাই বিবাহিত? জিনিয়ার বান্ধবী বিরোধিতা করে বলল, এটা কি করে পসিবল ভাই? বড় বউয়ের আগে ছোট ভাই বিয়ে করবে নাকি? নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে। কথা সম্পূর্ণ করতে সক্ষম হলো না রমণী। প্রতিমধ্যেই তার ধারণাকে ভুল প্রমাণিত করে শোনা গেল যুবকটির ভরাট স্বর। হ্যালো মহারানী, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন আমায়? এয়ারড্রপের ভিতরে আপনার জন্য একটা জিনিস রাখা আছে, দেখুন। আর এদিকে বিয়ে পড়ানো শেষ, একটু পরই বাড়িতে ব্যাক করছে। কৃষাণের দৃষ্টি মাটিতে। ফোন কানে চেপে মেয়েগুলোর সামনে দিয়ে অনায়াসে চলে যাচ্ছে সে। তার যাওয়ার পানে হতবিহ্বল চোখে চেয়ে রইল রমণীরা। বুঝতে আর বাকি নেই যে পুরুষটি বিবাহিত। এদিকে বিস্ময়ে বিমোহিত হুমায়রার মুখ দিয়ে বুলি ফুটছে না। এতক্ষণ গুগলে বাইকো শব্দের অর্থ জেনে নির্বাক হয়েছিল সে। এর মাঝেই কর্ণপাত হলো কৃষাণের আপনি সম্বোধনে বলা বাক্যগুলো। মেয়েটা থমকালো, হকচকালো, হতবিহ্বল চাহনিতে বার কয়েক মোবাইল স্ক্রিনে পরখ করল। কলদাতার জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ভাসতে দেখে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। খানিক থেমে জানতে চাইলো, কি রেখেছেন? তুই নিজেই দেখ। আচ্ছা, এখন রাখি, আমি রাতে বাসায় ফিরবো। এখানেই শেষ। এরপর খট করে কলটা কেটে গেল। শুধু রয়ে গেল কিছুটা বিস্ময়ের রেশ, যাতে ডুবে রইল হুমায়রা। বউ নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গনিয়ে এলো। 5 মিনিটের রাস্তা হওয়া সত্ত্বেও বউকে গাড়িতে করিয়ে আনা হলো। গাড়ি এসে বাড়ির সামনে থামতেই ভিতর থেকে গিন্নিরা বেরিয়ে এলেন। নাজমিন বেগমের মুখে হাসির জোয়ার। নিজের পছন্দ করা মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে দরজায় দাঁড়িয়ে আছেন তিনি। আলভি গাড়ি থেকে নেমে জিনিয়ার উদ্দেশ্যে হাত বাড়ালো, তবে সেটা উপেক্ষা করলো রমণী। নিজে নিজেই গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। আশেপাশে কোনো কিছু পরোয়া করলো না। দৃষ্টিকটু ব্যাপারটা সবার থেকে লুকোতে দ্রুত পায়ে জিনিয়ার পাশাপাশি হেঁটে চলল আলভি। দুজনে এসে বাড়ির মূল ফটকে দাঁড়াতেই সব নিয়ম মেনে হাসি মুখে তাদেরকে ভিতরে প্রবেশ করালেন নাজমিন বেগম। জিনিয়াকে বসানো হলো ড্রয়িং রুমের সোফায়, আর আলভি চলে গেল নিজের রুমে। বরাবরের মতোই রাত করে বাড়িতে ফিরল কৃষাণ, তবে আগের মতো ততটা রাত করে নয়। তখন বিয়ে বাড়ি থেকে ফেরার মাঝপথেই গাড়ি থেকে নেমে নিজের আড্ডা স্থানে চলে গিয়েছিল সে। আড্ডা শেষ করে মাত্রই বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে তখনও বড়দের সমাগম। সবাই বিভিন্ন আলাপ আলোচনায় ব্যস্ত। ওদিকে দৃষ্টিপাত করল না কৃষাণ। সরাসরি নিজ কক্ষে এসে থামল সে। হুমায়রা তখন বিছানায় বসে হাদিসের বই পড়ছিল। বইটা ইকরা আসার পর দিয়েছিল তাকে। ব্যস্ততায় এখনো শেষ করা হয়নি। সুযোগ পেলেই বইটা নিয়ে বসে। বইয়ের মাঝে সবটুকু মনোনিবেশ মেয়েটার। সহসা দরজা খোলার শব্দে মনোযোগ টুটল। দৃষ্টি তুলে তাকালো দরজার পানে। দেখতে পেল কাঙ্ক্ষিত পুরুষের অবয়ব। অমনি বিকেলের কথা মনে পড়ে মুখটা কালো হলো। কৃষাণের কথায় তখন ওয়ার্ড্রোব খুলে দেখতে গিয়ে উপহার স্বরূপ একটা টকটকে পাকা টমেটো পেয়েছিল সে। এক প্রকার মাথায় আকাশ ভেঙে পড়েছিল মেয়েটার। ভেবেছিল কি না কি রেখে গেছে মানুষটা তার জন্য, আর পেল কি? টমেটো। মেয়েটা অমন মুখে এই প্রশ্ন ছুড়ল। আপনি কি আমার জন্য টমেটো রেখে গিয়েছিলেন? কেন, পছন্দ হয়নি? একেবারে তাজা দেশি টমেটো। সকালে আড্ডা দিতে গিয়ে খেতে থেকে বেরোছিলাম, সেখান থেকে তোর জন্য সবচেয়ে সুন্দরটা আনছি। হুমায়রা নিরুত্তর নির্বাক। উত্তরে কিছুক্ষণ অবাক চোখে চেয়ে রইল মানুষটার পানে। কিয়ৎক্ষণ চুপ থেকে ফের প্রশ্ন ছুড়ল। তখন কলে আমাকে আপনি করে কি আপনিই বলেছিলেন? কোথায় আপনি? কিসের আপনি? আপনি কথা ঘোরাচ্ছেন। শোন, ওই লাফাঙ্গার মতো ওর শ্বশুর বাড়িটাও আমার জন্য অস্বাস্থ্যকর। সেখানকার আবহাওয়ার প্রভাবে ভুলভাল বলে ফেলেছিলাম হয়তো। হুমায়রা বুঝল সামনের পুরুষের থেকে কখনো কথা আদায় করতে পারবে না সে। অগত্যা হার মেনে নিয়ে নীরব রইল। মনে মনে বলল,
ঘুরিয়ে পেঁচিয়ে বউ বলে ডাকবে, কত কথা বলবে, অথচ মুখে কিচ্ছুটি স্বীকার করবে না, বখাটে পুরুষ। এই হুজুরনি, মনে মনে বলছিস কেন? অকস্মাৎ কণ্ঠে কিছুটা থতমত খেয়ে গেল হুমায়রা। নিজেকে দাদস্ত করে জবাব দিল। বকিনি, বলেছি মুখে কিছু স্বীকার করে না, বখাটে পুরুষ। হেসে ফিরল কৃষাণ। কেন জানি এই মেয়েটার মুখে বখাটে শব্দটা শুনতে বেশ আদুরে লাগে তার। রাগ হয় না মোটেও। সে শুকনো হেসে বলল। সময় মতো সকল স্বীকারোক্তি তোর নিকটে প্রদান করা হবে। একটা সময় জিনিয়াকেও রুমে পাঠানো হলো। ইকরা এসে তাকে রুমে দিয়ে গেল। আলভি তখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। পানির শব্দ আসছে ভিতর থেকে। লোকটাকে সামনে না দেখে শান্তি পেল জিনিয়া। নির্দ্বিধায় ফুলে ফুলে সাজানো বিছানায় উঠে বসল সে। পরপর এক সাইডে রাখা কোলবালিশটা মাঝখানে রেখে এক পাশ জুড়ে শুয়ে পড়ল। মিনিট পাঁচেকের মধ্যেই মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আলভি। প্রথমেই চোখ গেল বিছানায় শয়নরত অবস্থায় থাকা নববধূর পানে। পলকের মাঝেই দৃষ্টি সরিয়ে নিয়ে নিজের কাজে মন দিল সে। অতঃপর কিছুক্ষণ পর সেও কোনরূপ কথাবার্তাহীন শুয়ে পড়ল অপর পাশে। নবদিনের সূচনা লগ্ন। নিত্যদিনের নিয়ম মাফিকেই সকালের ইবাদতের পর্ব চুকিয়ে রান্নাঘরে প্রবেশ করল হুমায়রা। সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিলেন ইয়াসমিন বেগম। নাজমিন বেগম বোধহয় কোনো কাজে অন্যদিকে গেছেন। রান্নাঘরে ঢুকে শাশুড়ির উদ্দেশ্যে সালাম চুকল হুমায়রা। মুচকি হেসে সালামের উত্তর নিলেন ইয়াসমিন বেগম। পরপর হুমায়রার হাতে রুটি বেলার দায়িত্ব দিয়ে বললেন। নাও, তুমি বানাও, আম্মু তেলে দেই। কোনো প্রকার দ্বিরুক্তিহীন কাজে লেগে পড়ল হুমায়রা। শাশুড়ি বউ মিলে যখন রুটি তৈরির কাজ প্রায় গুনিয়ে ফেলেছে, তখনই রান্নাঘরে আগমন ঘটল নাজমিন বেগমের। নিজের ছেলের বউকে নিয়ে এসেছেন তিনি। তাকে দেখে আসমিন বেগম হাসি মুখে বললেন। আরে আমাদের নতুন গিন্নি যে, এসো এসো আম্মু, এখানে এসো। ভদ্রতার খাতিরে সৌজন্যমূলক হাসল জিনিয়া। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে এগিয়ে গেল। তখনই নাজমিন বেগম হুমায়রাকে দেখিয়ে বললেন। তৈরি হয়ে নাও, একটু পরেই বিয়ের কাজ শুরু হবে। এই যে, ও হলো হুমায়রা, তোমার ছোট যা। মাশাল্লাহ, সব কিছুতেই পারদর্শী। তুমি যা যা পারবে না, ওর থেকে শিখে নিতে পারবে। এতক্ষণে কাজ ছেড়ে মাথা তুলে চাইল হুমায়রা। মুখে মিষ্টি হাসি বজায় রেখে বড়জাকে সালাম দিল। মনে মনে সালামের জবাব নিল জিনিয়া। মুখে কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না। মনে হলো যেন নাজমিন বেগমের প্রশংসায় হুমায়রার প্রতি অসন্তুষ্ট হয়েছে সে। ওয়ালিমার আয়োজনে জমজমাট মির্জানিবাস। ইকরার শ্বশুরবাড়ি, আলভি শ্বশুরবাড়ি থেকে শুরু করে সকল আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদেরও দাওয়াত করা হয়েছে ওয়ালিমায়। বিস্তর ড্রয়িং রুমটাই তখন মানুষের গ্যাদাগেদি। বাপের বাড়িতে আজই ইকরার বেড়ানোর শেষ। এটা নিয়ে মন খারাপ হওয়ার কথা থাকলেও মেয়েটার বেশ খুশি দেখাচ্ছে। বাপের বাড়িতে আজই ইকরার বেড়ানো শেষ। এটা নিয়ে মন খারাপ হওয়ার কথা থাকলেও মেয়েটাকে বেশ খুশি দেখাচ্ছে। কারণ তার শাশুড়ি ফরিদা বেগম তাকে নিতে এসেছে। ভদ্রমহিলার রাগটা বোধহয় ঝরে গেছে। ইয়াসমিন বেগম কয়েকবার বলাতেই কোনরূপ দ্বিরুক্তিহীন রাজি হয়ে গেছেন তিনি। তবে আজকে সবাই এলেও আজাদ আসেনি। সে পড়ালেখার সূত্রে আপাতত বাড়িতে নেই। এতে অবশ্য কারোরই কোনো মাথা ব্যথা নেই। বরং বলা যায় অনেকটা ভালোই হয়েছে। তার অনুপস্থিতিতে শান্তি মতো চলাফেরা করতে পারছে হুমায়রা। আপাতত জিনিয়ার রুমে এক গাদা মহিলাদের সামনে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে হুমায়রা। মহিলাগুলো সব জিনিয়াদের বাড়ির অর্থাৎ এখানকার প্রতিবেশী বললেই চলে। মেয়েটার মুখে কোনো শব্দ নেই। চুপচাপ শাড়ি পরাচ্ছে সে। জিনিয়ার সাথে গতকাল রান্নাঘরেই যে একটু কথা হয়েছে, এরপর আর কোনো সংলাপ হয়নি। হুমায়রা বরাবরই চাপা স্বভাবের। যে তার সাথে মিশবে সেও তার সাথেই মিষ্টি মুখে কথা বলবে, নয়তো কারোর সাথে যেচে পড়ে ভাব করায় অভ্যস্ত নয় সে। ক্ষণিক আগেই নাজমিন বেগম তাকে ডেকে এনেছে জিনিয়াকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ সাথে ইকরাও ছিল। মহিলাগুলো হুমায়রাকে তার পারিবারিক ও শিক্ষাগত ব্যাপারে যত প্রশ্ন করেছে সব উত্তর দিয়েছে বসে বসে। মাত্রই বাইরে থেকে ডাক পড়ায় বেরিয়ে গেছে সে। ইকরা যেতেই ভদ্র মহিলারা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করলেন। এমন একটা মাদ্রাসা পুরো শান্তশিষ্ট মেয়ের কপালে কিনে নেশাকর বদমেজাজি বখাটে স্বামী জুটল। শুধু তাই নয় আপা, এই ছেলেকে রাস্তাঘাটে মারপিটও করতে দেখেছি আমি। ঘরের কারো কথাই শুনে না, বাপ মা কাউকেই মানে না। আমার তো মনে হয় মেয়েটাকেও মারে।
জীবনটা নষ্ট হবে মেয়েটার। সৃষ্টিকর্তা যে কিভাবে এমন একটা মেয়ের কপালে এত খারাপ একটা জীবন সঙ্গী দিল তিনিই জানেন। দুজন দুই মেয়ের মানুষ, মেয়েটার সাথে মোটেও যায় না এই ছেলেকে। আরও ভালো জায়গায় বিয়ে হতো মেয়েটার। এক একজনের এক এক কথা। হুমায়রার কানে স্পষ্ট পৌঁছালো কথাগুলো, সাথে বেজায় বিরক্ত হলো সে। ততক্ষণে শাড়ি পরানো শেষ। মেয়েটা সোজা হয়ে দাঁড়ালো। তারপর পরপর সহ্য করতে না পেরে মহিলাগুলোর উদ্দেশ্যে বলল, আমার স্বামী বিড়িখোর, নেশাখোর, বদমেজাজি, বখাটে যাই হোক না কেন, স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছে অনুযায়ী পবিত্র বিধান মেনে আমাদের ভাগ্য একত্র হয়েছে। তিনি পাপিষ্ঠ কিংবা পবিত্র উভয় রূপেই আমার অর্ধাঙ্গ। সুতরাং এখন তার সম্মান মানেই আমার সম্মান। দয়া করে আমার সামনে তার বদনাম করবেন না। আর মনে রাখবেন, নিশ্চয়ই মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। মেয়েটার মাথা নিচু, কণ্ঠ শান্ত, অথচ প্রতিটা কথাই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য গাম্ভীর্যতা। উপস্থিত সকলে নির্বাক। সবগুলো হকচকিত দৃষ্টি হুমায়রার যাওয়ার পানে নিবদ্ধ। এমনকি জিনিয়াও স্তব্ধ, তার চোখের পাতা যেন পড়ছেই না। এদিকে দরজার বাইরে থেকে রমণীর বলা বাক্যগুলো শুনে কারো পদযুগল থমকে গেল। থমকালো তার মস্তিষ্ক। এক লহমার জন্য নিজেকেই নিজের বিশ্বাস হলো না তার। আপনি এখানে? দরজার বাইরে কিছুটা অদূরে ঠাই দাঁড়িয়ে থাকা কৃষাণকে দেখতেই প্রশ্ন ছুড়ল হুমায়রা। মানুষটা বোধহয় অন্য ভাবনাতে ডুবছিল। গলার আওয়াজে কেমন যেন সম্বিত ফেরার নেই নড়ে উঠল। সময় নিয়ে সোজাসাপটা উত্তর করল, তো কি করছিলাম? এখানে কি করছিলে? বড় ভাবিকে শাড়ি পরাতে এসেছিলাম। না, বলতে হবে, জীবনের সব দিক দিয়ে হেরে গেলেও বউয়ের দিক দিয়ে একেবারে গর্জিয়াস ভাবে জিতেছে। তাদের কথার মাঝেই একজন ভদ্র মহিলা এদিকটাই এলেন। রুমে প্রবেশ করতে নিবেন তক্ষুনি হুমায়রার দিক নজর যেতে না চিনতে পেরে কৃষাণকে জিজ্ঞেস করলেন। এটা কি? ইকরার বান্ধবী। অভ্যাস মোতাবেক কোনো কিছু না ভেবেই উত্তর দিয়ে বসল কৃষাণ। অথচ পাশে থাকা রমণীর বুকে গিয়ে বুঝল কথাখানি। মহিলাটি আর কিছু বললেন না। হুমায়রার পাশ কাটিয়ে রুমে চলে গেলেন তিনি। পুরোটা সময় নির্জীব প্রাণীর মতো থর হইল মেয়েটা। কিচ্ছুটি বলল না আর। ঘড়ির কাঁটায় তখন 4:30 পৌঁছেছে। বাড়ি তখন শূন্যের কোটায়। একাধারে সকল আত্মীয় স্বজনদের বিদায় হয়েছে। আকাশের অবস্থা সুবিধার নয়। নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম দুই যা তৈরি হয়ে আসতেই তড়িঘড়ি করে বাড়ির জন্য রওনা শুরু করলো মোল্লা পরিবার, অর্থাৎ ইকরার শ্বশুর বাড়ির লোকজন। এতক্ষণ এই অপেক্ষাতেই বসেছিলেন তারা। যাওয়ার সময় হুট করেই দুই বেআইনকে তাদের সঙ্গে যাওয়ার জন্য আবদার জুড়ে বসলেন ফরিদা বেগম। দুজনেই প্রথমে অমত করেছিল, তবে ফরিদা বেগম নাছোড়বান্দা। আর এমনিতেই সবে মন মালিন্যতার পর্ব শেষ হয়েছে, তাই এখন ফরিদা বেগমের এত অনুরোধের বিরুদ্ধে যেতে পারেনি দুই চা। বাধ্য হয়েই মেয়ের বাড়িতে যেতে হচ্ছে তাদের। ইকরা তো মহা খুশি। কতক্ষণ হুমায়রার পেছনেও লেগেছিল যাওয়ার জন্য, তবে হুমায়রাকে কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি। অগত্যা তাকে বাড়িতে একা রেখেই যেতে হচ্ছে। সবাই চলে যেতেই দরজা লাগিয়ে এসে রুমে বসলো হুমায়রা। আপাতত বাড়িতে সে ছাড়া কেউ নেই। কৃষাণ আরো আগেই বাইরে বেরিয়ে গেছে। সময়ের সাথে পাল্লা করে আকাশের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। প্রবল বাতাসের সাথে অম্বর জুড়ে কালো মেঘমালারা ছুটাছুটি করছে। যে কোনো সময় ভারী জলরাশির ধারা হয়ে জমিনে লুটিয়ে পড়বে তারা। মাগরিবের সালাত সম্পন্ন করে করিডোর দিয়ে আকাশের এমন অবস্থা দেখে ব্যস্ত পায়ে রুমে এলো হুমায়রা। এর মাঝেই বিদ্যুৎ চলে গেল। বিছানা হাতড়ে ফোন বের করে কৃষাণের নাম্বারে কল লাগালো। একবার, দুবার, তিনবার, গুনে গুনে 5বার কল দেওয়ার পরেও যখন ওপাশ থেকে রেসপন্স মিলল না, তখন বিষণ্ণ মনটা আরো বিষিয়ে উঠল মেয়েটার। আর কল দিল না সে। সময় নিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখলো। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ নেই। আম্মু বড় আম্মুকে ইকরা শ্বশুর শাশুড়ি জোর করে তাদের সাথে নিয়ে গেছে। পারলে একটু তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন। করবীর ছোট ছোট ব্যাচেলর রুমটায় আজকে দারুণ আড্ডা জমেছে। একটু পর পরই অশান্ত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছে 4টি পুরুষালী কণ্ঠের হইচই। 4 বন্ধু মিলে বাজি ধরে লুডো খেলছে আর ঝালমুড়ি খাচ্ছে। খেলাটা চলছে রবির ফোনে, আর বাদবাকি সবার ফোন বিছানার এখানে সেখানে পড়ে আছে।
খেলা একেবারে শেষ পর্যায়ে। সকলের ভিতর টান টান উত্তেজনা। দুর্ভাগ্যক্রমে এবার 3বারের বেলায়ও হেরে গেল রবি। সাথে সাথেই আরেক দফা হইচই পড়ল। কৃষাণের মুখে বিশ্বজয়ের হাসি। 3বারই প্রথম হয়েছে সে। মসজিদে তখন ইশারের আজান পড়ছে। রবি মন খারাপ করে বলল, আজকে আর খেলবো না, আজকে লাখ খারাপ আমার। প্রতিবার হারার পর একই কথা বলিস। বলতে বলতেই কিছুটা দূরে বালিশের কাছ থেকে মোবাইলটা আনলো কৃষাণ। পরপরই স্ক্রিনের দিকে তাকিয়ে 480 ভোল্টেজের ধাক্কা খেল। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে আসলো অস্পষ্ট আর্তনাদ। ওহ নো। কিরে, কি হয়েছে? কৃষাণের মধ্যে তারা। সে কোনো দিকে না তাকিয়ে উঠে দাঁড়ালো। বাইরের উদ্দেশ্যে পা বাড়াতেই ভিতর থেকে বাকিরা চেঁচিয়ে উঠল, এই এই, বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস তুই? ছাতা নিয়ে যা। আর জিতলি যে, টিট নিয়ে যাবি না? গো টু দ্য হেল। ভিতরে শুধু তার গলার আওয়াজটাই পৌঁছালো। কণ্ঠের মালিকের অবয়ব ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছে। বাইরে তুমুল বর্ষণ। আধারে ঢাকা মির্জা নিবাস। বিদ্যুৎ লাইনের বিচ্ছিন্নতায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। মানব শূন্য নির্জীব বাড়িটায় নামাজ ঘরে গুটিসুটি মেরে বসে আছে হুমায়রা। দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ গুজে রেগেছে। কোনরূপ নড়চড় নেই। সহসা ভেড়ানো দরজার ফাঁক গুলে হালকা কৃত্রিম আলোর রেখা প্রবেশ করলো কক্ষটিতে। ধীরে ধীরে সেই আলোর উৎসটি হুমায়রার একদম নিকটে এলো। ধ্বনিত হলো একটি হিমশীতল কণ্ঠ। হুমায়রা। কৃষাণের অবস্থা ভিজে চুপচুপে হয়ে আছে। ললাটে থাকা চুলের থেকে টুপ করে এক ফোঁটা পানি হুমায়রার শরীরে পড়তেই আস্তে ধীরে মাথা তুলে তাকালো সে। সেদিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠল কঠোর মানবের। কান্নার দরুন মেয়েটার চোখ মুখ ফুলে গেছে। রক্তিম বর্ণ ধারণ করেছে ফর্সা আদল। ছেলেটা উদ্বিগ্ন হলো। উতলা কণ্ঠে জিজ্ঞেস করলো, বেশি ভয় পেয়েছিস? তার এমন মোলায়েম কণ্ঠের পৃষ্ঠে কোনো বাক্য বিনিময় করল না রমণী। সময় নিয়ে দুদিকে মাথা নাড়ালো। বুঝালো ভয় পায়নি সে। পরক্ষণেই বসা থেকে উঠে দাঁড়ালো সে। হাঁটা ধরল কক্ষের উদ্দেশ্যে। তার কাণ্ডে কিছুটা অবাক হলো কৃষাণ, তবে কিছু বলল না। নিজেও চলল পিছু পিছু। কক্ষে এসে সরাসরি বিছানায় গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল হুমায়রা। সেদিকে এক পল তাকিয়ে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল কৃষাণ। ভেজা শার্ট প্যান্ট পাল্টে নিজেও এসে শুয়ে পড়ল। পিনপতন নীরবতা বহমান কক্ষ জুড়ে। তখন ফোনটা হাতের কাছে ছিল না, আর আমার ফোন তো সবসময় সাইলেন্ট থাকে জানিস, সেজন্য কল মেসেজ দেখে নে। অকস্মাৎ নীরবতা চিরে কানে ভেসে আসলো কৃষাণের পুরুষালী কণ্ঠের স্বীকারোক্তি। উত্তরে হুমায়রার তরফ থেকে কোনরূপ প্রতিক্রিয়া মিলল না। ফের শোনা গেল একই স্বর, কারণ কখন গিয়েছিল? ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখলেই তো এতটা ভয় পেতে না। আমি অন্ধকারে ভয় পাই না। এর আগেও এমন পরিস্থিতিতে একাই ছাদে ছিলাম। কৃষাণের স্মরণে এলো সেই রাতের কথা। বুঝতে পারলো মেয়েটা ভয়ে কাঁদেনি, অন্য কারণে কেঁদেছে। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কেউ কিছু বলেছে? না। তাহলে কথা বলছিস না কেন? এরপরও নিরুত্তর রইল হুমায়রা। মেয়েটার এমন নীরবতা মোটেও সহ্য হচ্ছে না কৃষাণের। সে হুট করেই পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। পরপর হ্যাঁচকা টানে হুমায়রার ছোট্ট দেহটাকে নিজের দিক ফিরালো। মুহূর্তেই দুজনের মধ্যবর্তী দূরত্ব ঘুচে গেল। ব্যাপারটা বোধহয় পছন্দ হলো না হুমায়রার। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ছাড়ো না আমায়। তার প্রতিক্রিয়া দেখে কপাল কুঁচকে গেল কৃষাণের। গম্ভীর আওয়াজে শুধালো, কি হয়েছে? কিছু না, ছাড়ো না আমায়। তাহলে এমন করছিস কেন? আর চোখ মুখেরই বা এমন অবস্থা কেন? কিছু হয়নি আমার, আর হলেই বা আপনার কি? কে হই আমি বাক্য শেষ করতে পারল না সে। এর আগেই কৃষাণের ঠান্ডা হাত মেয়েটার ঘাড় চেপে ধরল। বলিষ্ঠ হাতে কিছুটা শক্তি প্রয়োগ করে তার ছোট্ট মুখটা একেবারে কাছাকাছি নিয়ে এলো। এতটা কাছাকাছি যে শ্বাস প্রশ্বাসের বাড়িতে হুমায়রার জবান আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখনই হৃদয়ে ঝড় তুলল মানুষটার অদ্ভুত স্বর, ট্রাস্ট মি, যদি আজকে সিগারেট না খেতাম তাহলে এক্ষুনি তোর দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে তোকে চেনা চিহ্ন হয়ে খেতেতাম আমি। নিজের দিক তাকলে বুঝতে পারতি তুই এই কৃষাণ মির্জার কে। ক্ষণিকের জন্য গা শুদ্ধ শিউরে উঠল হুমায়রার। নড়াচড়া বন্ধ করে স্তব্ধ হয়ে রইল সে। এর মাঝেই কৃষাণ আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ হঠাৎ এত জেদ দেখাচ্ছিস কেন? কারো জেদ সহ্য অভ্যস্ত নই আমি।
পরে হেরে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেলবো কিন্তু। তাড়াতাড়ি বল কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছিস? না। ছোট উত্তর হুমায়রার। এবারে না সূচক শব্দে মেজাজ খারাপ হলো কৃষানের। কপালে রগ ফুলে উঠল নিমিষেই। রাগ চরম পর্যায়ে পৌঁছাচ্ছে বুঝতেই কপালে কপাল ঠেকিয়ে দিল সে। শ্বাস নিয়ে নিজেকে দমানোর চেষ্টা করে অত্যাধিক শান্ত গলায় বলল, শোন হজন্যি, আমি জানি আমি অগোছালো, আমার অনুভূতিগুলো অগোছালো। জানি না কি নিয়ে অভিমান করেছিস বা কিভাবে তোর অভিমান ভাঙাবো। শুধু এটুকু জানি, তোর নীরবতা এই হৃদয়টাতে জ্বালা সৃষ্টি করে। সহ্য হয় না একদম। এই হজন্যি, কথা বলবি না? আপনি কি এখন আমার বউ হিসেবে মানেন না? এতক্ষণে এসে মুখ খুলল হুমায়রা। অপ্রত্যাশিত প্রশ্নটা শুনতেই ভ্রু উঁচু হলো কৃষানের। বলল, না মানলে এভাবে আমার বুক থেকে আমার সাথে জেদ দেখাতে পারতে। তাহলে তখন ওই আন্টি আমার পরিচয় জিজ্ঞেস করাতে যে বললেন ইকরার বান্ধবী। হোঁচট খাওয়ার মতো দৃষ্টি নিক্ষেপ করলো কৃষান। ভীষণ অবাক হলো। হুমায়রা যে এই ব্যাপারটা নিয়ে রাগ করবে তা কল্পনাতেও আসেনি। তার মতো নেশাখোর বখাটের বউয়ের পরিচয় না পেয়ে এত অভিমানী মেয়ের। দু হাতে চাপ প্রয়োগ করে স্ত্রীর লতানো দেহখানা এবার নিজের উপরে নিয়ে এলো কৃষান। হুমায়রার পুরো শরীরের ভার তখন তার উপর। আবছা আলোয় রমণীর ফোলা ফোলা মুখ পানে তাকিয়ে সে বিকৃত কণ্ঠে বলল, এই নেশাখোর বিড়িখোর বকেটের ছেলেটার বউর স্বীকৃতি পাওয়ার এত ইচ্ছে তোর? মানুষ যখন তোকে নেশা করে বউ বলবে তখন? মানুষের বলা কি, সত্যটাই এটাই, আপনি আমার স্বামী আর আমি আপনার। শেষ দিকে এসে থেমে গেল মেয়েটা। ঠোঁট চেপে হাসল কৃষান। পরক্ষণেই হুমায়রার অসম্পূর্ণ বাক্যটাকে পূর্ণতা দিতে তার কানের কাছে মুখ নিয়ে নেশাতুর কণ্ঠে ফিসফিস করে উচ্চারণ করল, বউ, আমার বউ, এই কৃষাণ মির্জার বউ, বকেটে কৃষাণের একমাত্র আদরে বউ। বউ বউ বউ। অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে ক্লান্ত আঘি যুগল নিভে এলো হুমায়রার। আবেশে মুখ গুজে দিল মানুষটার চওড়া বুকে। ভিতরে তখন তোলপাড়। তবে উপরে একেবারে স্থির হয়ে আছে সে। কৃষাণের আলগা হাত এবার শক্ত হলো। শক্তপোক্ত এক বন্ধনে জড়িয়ে নিল স্ত্রীর অনড় দেহটাকে। পরপর দুজনেই পাড়ি জমালো ঘুমের দেশে। বাংলার 12টি মাসের অধ্যায় অধ্যায় লিখে ক্যালেন্ডারের প্রতিটি পাতায় নতুনত্ব নিয়ে আগমন ঘটেছে এক নতুন বর্ষের। জরাজীর্ণ ও গ্লানিময় অতীতকে পেছনে ফেলে নতুন স্বপ্ন ও সম্ভাবনায় বেঁচে থাকার এক নতুন সূচনা যেন এই নববর্ষ। ধরণীর প্রতিটি প্রান্তে আজ ছড়িয়ে পড়েছে নতুনত্বের আমেজ। নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বন্দোবস্ত করা হয়েছে বিরাট আয়োজনের। সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষ্ঠানে জমে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা শহরের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ আয়োজনের অন্ত নেই। মাঠ ভর্তি শিক্ষার্থী, মেয়েদের প্রায় সকলের গায়ে শোভা পেয়েছে লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি। লাল সাদার মিশ্রণে এক অপরূপ সৌন্দর্য তারা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। তন্মধ্যে কিছু মেয়ে দল মঞ্চে নৃত্য পরিবেশন করছে। তাদের নাচের সাথে তাল মিলিয়ে ক্ষণে ক্ষণে হৈ হুল্লোড় করছে বাকিরা। রবি, সাইফুল ও অভিও বাদ পড়েনি। শুধু একজনেরই সেদিকে কোনো মনোযোগ নেই, আর সে হলো কৃষাণ মির্জা। সবার মাঝে বসে বসে ফোনে স্ক্রল করছে সে। এভাবেই অনুষ্ঠান এগোতে লাগলো। নাচের পর্ব শেষ করে গানের পর্ব সূচিত হলো। প্রায় সব ইয়ার থেকেই কেউ না কেউ গানে অংশগ্রহণ করেছে, তবে থার্ড ইয়ারের একজনেরও নাম নেই। অনুষ্ঠানের সবকিছু পরিচালনা করছে ফোর্থ ইয়ারের এক বড় ভাই। তার সাথে কৃষাণের বেশ ভালো সম্পর্ক। আর এমনিতেও থার্ড ইয়ারে কৃষাণদের গ্রুপটাই সবচেয়ে জনপ্রিয়। পড়ালেখা বা ভণ্ডামি দুদিক দিয়েই। বড় ভাইটি হুট করেই মাইকে কৃষাণের নাম ধরে ডেকে উঠলেন। নিজের নাম মঞ্চে শুনতেই চকিত দৃষ্টিতে চাইল কৃষাণ। সাথে সাথেই বড় ভাইটি বললেন, না ঠিক আছে, শেষমেশ এই লাফাঙ্গা আর কাউকে পাইল না, যার সাথে গাওয়া গাওয়ির কোনো সম্পর্ক নেই, তারই ডাকলো গান গেতে, তাও মঞ্চে। তাচ্ছিল্যের কণ্ঠ রবির। এর মাঝে আবারও মাইকে ঘোষণা হলো কৃষাণের নাম। সাথে সকল শিক্ষার্থীরাও সংবর্ধনা দিতে লাগলো। এদিকে কৃষাণ এখনো নিষ্পৃহ। অভি গলা উঁচিয়ে সিনিয়রদের উদ্দেশ্যে বলতে নিল। ভাই কৃষাণ এসব পারে না। শেষটুকু আর উচ্চারণ করতে পারল না বেচারা। এর আগেই তার সামনে দেখা গেল কালো জিন্সের জ্যাকেট পরিহিত চিরচেনা বন্ধু নামক যুবকটিকে। তিন বন্ধুর চোখ ছানাবড়া হয়ে গেল।
অনর আখি যুগল স্থির করে তাকিয়ে রইল স্টেজে মাইক হাতে দাঁড়ানো বন্ধুর দিকে। চারপাশে ছেলে মেয়েদের হইচই। সহসা সব কোলাহলের ঊর্ধ্বে গিয়ে কৃষাণের পুরুষালী ভরাট কণ্ঠে ধ্বনিত হলো তানভীর ইভানের একটি গান। মাঠ ভর্তি শিক্ষার্থীদের মুগ্ধ দৃষ্টি কৃষাণের উপর নিবদ্ধ। একটা সময় গানের মাঝখানে চোখ জোড়া বন্ধ করলো মানব। অমনি চোখের পাতায় ভেসে উঠল একটি মায়াবী মুখ। কৃষাণের মনে হলো গানের এই লিরিক্সগুলো যেন সেই মুখের জন্যই তৈরি হয়েছে। সে গলা ছেড়ে গেয়ে উঠল, আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে তোকে চাই কাছে বারে বার, মন মানে না করে চলো না তোকে খুঁজে ফিরি বারে বার, তোমাকে চাই তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোকে চাই, তোমাকে চাই তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোমাকে চাই। এ বেলায় এসে সবগুলো কণ্ঠ মিলিত হলো। কৃষাণের সাথে গলা মিলিয়ে সকলে সমস্বরে গেয়ে উঠল, আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে তোকে চাই কাছে বারে বার, মন মানে না করে চলো না তোকে খুঁজে ফিরি বারে বার, তোমাকে চাই তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোকে চাই, তোমাকে চাই তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোমাকে চাই। অতঃপর একটা সময় গানের লাইন শেষ হলো। কৃষাণের কণ্ঠনালী শান্ত হলো। তক্ষণি সকলের করতালিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। কৃষাণের গলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল প্রত্যেকে। সিনিয়রের উদ্দেশ্যে একটা মুচকি হাসি উপহার দিয়ে স্টেজ থেকে নেমে এলো কৃষাণ। কিরে মামা, আমরা তো ভেবেছিলাম তোর কাকেশ্বর, এখন দেখে তুই খাঁটি কোকিল। আশ্চর্য কণ্ঠে বলে উঠল রবি। তার কথার জবাব দিল সাইফুল। প্রেমে পড়ে গায়ব হয়ে গেছে আমাদের বন্ধু। নে বাবা, এত সুন্দর গানের জন্য আজকে আমার ভাগের একটা সিগারেট তোর। কৃষাণের মুখের সামনে সিগারেটটা ধরে বলল অভি। পৃষ্ঠে শোনা গেল কৃষাণের কাটকাট নিষেধাজ্ঞা। এটা সরা সামনে থেকে অলরেডি দুটো খেয়ে ফেলেছি, আর একটা রাতে খাবো, এখন আর খাওয়া যাবে না। তার কথায় হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো তিন বন্ধু। যে কৃষাণ দিনে 3-4 প্যাকেট সিগারেট শেষ করত, সে কিনা এখন গুনে গুনে সিগারেট খায়, সাথে ক্রমান্বয়ে খাওয়ার সংখ্যা কমায়। নেশা করা তো সে কবেই বাদ দিয়ে দিয়েছে, তবে সিগারেটটা ছাড়তে সময় লাগছে, কেননা এটা তার নিয়মিত রুটিনের লিমিটলেস খাদ্য ছিল। কিন্তু এখন দিন দিন তার লিমিটের ভিতরে এসে গেছে। এভাবেই হয়তো একটা সময় একেবারেই ছেড়ে দিতে পারবে। দিলবার, চার বন্ধুর কথোপকথনের মাঝেই হঠাৎ পেছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো। তৎক্ষণাৎ কৃষাণ ব্যতীত বাকি তিনজন সেদিকে তাকালো। দেখতে পেল কিছু সিনিয়র আপু এদিকটাই এগিয়ে আসছে। মেয়েগুলো একেবারে তাদের সামনে এসে থামলো। সবার দৃষ্টি কৃষাণের উপর। তন্মধ্যে মাঝখানের মেয়েটা তার সাথের মেয়েটার থেকে একটা গোলাপ নিল। হুট করেই বলে উঠল, এই যে জুনিয়র, তোমাকে আমার পছন্দ হয়েছে, নাও ফুলটা দিয়ে আমাকে প্রপোজ করে জলদি। মেয়েগুলোকে ভার্সিটির সবাই চেনে। এদের কাজই সবসময় জুনিয়রদের খাটানো ও তাদের পিছে লেগে থাকা। যেমন সুন্দরী তেমন অভদ্র। সিগারেট সহ খায় এরা। চোখ তুলে মেয়েটার ফুল বাড়িয়ে রাখা হাতের দিকে তাকালো কৃষাণ। পরপর তাচ্ছিল্যের সুরে বলল, ঘরে পবিত্র ফুল থাকতে বাইরের নষ্ট বীজের দিকে নজর দেওয়ার মতো দুর্দিন আসে নাই কৃষাণ মির্জার। বড়সড় একটা বজ্রপাত পড়ল যেন উপস্থিত সকলের মাথায়। কৃষাণের বলা ঘরের শব্দটাতে পুরো হাই ভোল্টেজের ধাক্কা খেয়েছে রবি, অভি ও সাইফুল। তবে তারা মুখ খোলার আগেই চেঁচিয়ে উঠল সামনের রমণী। হাউ ডেয়ার ইউ টু টক উইথ মি বাই দিস ল্যাঙ্গুয়েজ। আস্তে মামনি, গলা উঁচু করলেই ভিডিও ভাইরাল। মেয়েটার মুখের সামনে ভিডিও ধরে বলল রবি। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির কৃষাণকে প্রপোজ করার দৃশ্য। সাথে দুজনের কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে। মেয়েটি এবার দমে গেল। ভিডিওটা অন্যদের কাছে পৌঁছালে সবাই তাকে নিয়ে মজা উড়াবে, যেটা কখনোই হতে দেয়া যাবে না। রাগে কিয়ৎক্ষণ সাপের ন্যায় হিস হিস করলো সে। পরপর সঙ্গীদের নিয়ে স্থান ত্যাগ করতে করতে বলল,
তোদেরকে দেখে নিব আমি। তার কথায় তাচ্ছিলের হাসি হাসলো তিন বন্ধু। পরপরই তিনজন ঝাঁপিয়ে পড়ল কৃষাণের উপর। এই লাফাঙ্গা, ঘরে পবিত্র ফুল মানে কি? তুই না কাকে যেন ভালোবাসিস, তাহলে ঘরে আবার কে? এই 1 মিনিট, ঘরটাই ওইটা নয় তো? কিন্তু